দেওয়ানজি বলিলেন, তারপর পুলিশে খবর পাঠালুম, কিন্তু তখনও জানি না যে সিন্ধুক থেকে ৬,০০০ টাকাও লোপাট হয়ে গেছে। এই পর্যন্ত বলিয়া দেওয়ানজি থামিলেন। তারপর ঈষৎ কুণ্ঠিতভাবে বলিলেন, নানা কারণে কিছুদিন থেকে তহবিলে টাকার কিছু টানাটানি পড়েছে। সম্প্রতি মোকদ্দমার খরচ ইত্যাদি বাবদ কিছু টাকার দরকার হয়েছিল, তাই মহাজনের কাছ থেকে ৬,০০০ টাকা হাওলাত নিয়ে সিন্ধুকে রাখা হয়েছিল। টাকা পুঁটলিতে বাঁধা অবস্থায় সিন্ধুকের এক কোণে রেখে দিয়েছিলাম। ইতিমধ্যে অনেকবার সিন্ধুক খুলেছি, কিন্তু পুঁটলি খুলে দেখার কথা একবারও মনে হয়নি। আজ সদর থেকে উকিল টাকা চেয়ে পাঠিয়েছিলেন, তখন পুঁটলি খুলে টাকা বার করতে গেল, দেখি নোটের তাড়ার বদলে কতগুলো পুরনো খবরের কাগজ রয়েছে। দেওয়ান নীরব হলেন। শুনতে শুনতে ব্যোমকেশ বলে উঠল, তাহলে সিন্ধুকের তালা ঠিকই আছে, চাবি কার কাছে থাকে? দেওয়ান বললেন, সিন্ধুকের দুটো চাবি, একটা আমার কাছে থাকে আর একটা হিমাংশু বাবাজির কাছে থাকে। আমার চাবি ঠিকই আছে, কিন্তু হিমাংশু বাবাজির চাবিটা শুনছি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। হিমাংশু বাবু শুষ্ক মুখে বললেন, আমারই দোষ, চাবি আমার কোনো কালেই ঠিক থাকে না, কোথায় কখন রাখি ভুলে যাই। এবারও কয়েকদিন আগে থেকে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সেজন্য বিশেষভাবে উদ্বিগ্ন হইনি, ভেবেছিলাম কোথাও না কোথাও আছেই। ব্যোমকেশ হাসিয়া বেবিকে নিজের কোলের উপর বসাইয়া বলিল, মা লক্ষ্মীর মাস্টারটি জুটে ছিল ভালো, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আশ্চর্য। ভালো করে খোঁজ করা হচ্ছে তো? দেওয়ান কালীগতি বলিলেন, যতদূর সাধ্য ভালো করে খোঁজ করানো হচ্ছে। পুলিশ তো আছেই, তার উপর আমিও লোক লাগিয়েছি, কিন্তু কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না। বেবি পুতুল রাখিয়া ব্যোমকেশের গলা জড়াইয়া ধরিল, জিজ্ঞাসা করিল, আমার মাস্টারমশাই কবে ফিরে আসবেন? ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিলেন, জানি না, বোধহয় আর আসবে না। বেবির চোখ দুটো ছলছল করিয়া উঠিল। তাহা দেখিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তুমি মাস্টারমশাইকে খুব ভালোবাসো, তাই না? বেবি ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, খুব ভালোবাসি। তিনি আমাকে কত অঙ্ক শেখাতেন। আচ্ছা বলো তো, ৭ নং কত হয়? ব্যোমকেশ বলল, কত? ৬৪। বেবি বলল, ধুত, তুমি কিচ্ছু জানো না, ৭ নং ৬৩। আচ্ছা, তুমি কি মা কালীর স্তব জানো? ব্যোমকেশ হতাশ ভাবে বলিল, না। মা কালীর স্তব কি তোমার মাস্টারমশাই শিখিয়েছিলেন নাকি? হ্যাঁ, শুনবে বলিয়া বেবি সুর করিয়া আরম্ভ করিল। কালীগতি ঈষৎ হাস্যে তাহাকে বাধা দিয়া বলিলেন, বেবি, তোমার কালীর স্তব পরে শুনবো, এখন তুমি বাগানে গিয়ে খেলা করো গে, যাও। বেবি একটু ক্ষুণ্ণভাবে পুতুল লইয়া প্রস্থান করিল। কালীগতি আস্তে আস্তে বলিলেন, লোকটা মাস্টার হিসেবে মন্দ ছিল না, বেশ যত্ন করে পড়াতো, অথচ। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, বলিল, চলুন মাস্টারের ঘরটা একবার ঘুরে দেখা যাক। বাড়ির সম্মুখস্থ লম্বা বারান্দার এক প্রান্তে একটা প্রকোষ্ঠ, দ্বারে তালা লাগানো ছিল। দেওয়ানজি কষি হইতে চাবির গুচ্ছ বাহির করিয়া তালা খুলিয়া দিলেন। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। ঘরটি আয়তনে ছোট, গোটা 2 কাঠের কভারযুক্ত আলমারি, টেবিল, চেয়ার, তক্তাপোষ এমন ভাবে ভরিয়া উঠিয়াছে যে মনে হয় পা বাড়াইবার স্থান নাই। দ্বারের বিপরীত দিকে একটা ছোট জানলা ছিল, সেটা খুলিয়া দিয়া ব্যোমকেশ ঘরের চারিদিকে একবার চোখ ফিরাইল। তক্তাপোষের উপর বিছানাটা অবিন্যস্ত ভাবে পাট করা রয়েছে। টেবিলের উপর সূক্ষ্ম পুরো ধুলোর প্রলেপ পড়িয়াছে। ঘরের অন্ধকারের একটি কোণে দড়ি টাঙাইয়া কাপড় চোপড় রাখিবার ব্যবস্থা। একটা আলমারির কবাট ঈষৎ উন্মুক্ত। দেওয়ালে লম্বিত একখানা কালীঘাটে পটের কালী মূর্তি, হরিনাথ মাস্টারের কালী প্রীতির পরিচয় দিতেছে। ব্যোমকেশ তক্তাপোষের নিচে উকি মারিয়া একজোড়া
জুতা টানিয়া বাহির করিল, বলিল, তাই তো, জুতো জোড়া যে একেবারে নতুন দেখছি। ও আপনারাই কিনে দিয়েছিলেন বুঝি? কালীগতি বলিলেন, হ্যাঁ। আশ্চর্য, সত্যি আশ্চর্য। জুতা রাখিয়া দিয়া ব্যোমকেশ দড়ির আলনাটার দিকে গেল। আলনায় কয়েকটা কাঁচা আকাচা কাপড় জামা ঝুলিতেছিল, সেগুলি তুলিয়া তুলিয়া দেখিল। তারপর আবার বলিল, ভারী আশ্চর্য। হিমাংশু বাবু কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? জবাব দেওয়ার জন্য মুখ ফিরাইয়া ব্যোমকেশ থামিয়া গেল। তাহার দৃষ্টি ঘরের বিপরীত কোণে একটা কুলুঙ্গির উপর গিয়া পড়িল। সে দ্রুত গিয়া কুলুঙ্গির ভিতর হইতে একটি কি জিনিস তুলিয়া লইয়া জানলার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। সবিস্ময়ে বলিল, মাস্টার কি চশমা পরতো? কালীগতি বললেন, ওটা বলতে ভুল হয়ে গেছে, পরতো বটে। চশমা কি ফেলে গেছে নাকি? চশমার কাঁচের ভেতর দিয়ে একবার দৃষ্টি প্রেরণ করিয়া সহাস্যে সেটা আমার হাতে দিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, এটা আশ্চর্য নয়? কালীগতি ভ্রু কুঞ্চিত করিয়া কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, আশ্চর্যই বটে, কারণ যার চোখ খারাপ তার পক্ষে তো চশমা ফেলে যাওয়া একেবারেই স্বাভাবিক নয়। এর কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? ব্যোমকেশ বলিল, অনেক রকম কারণ থাকতে পারে। হয়তো সে সত্যি চোখ খারাপ ছিল না, আপনাদের ঠকাবার জন্য সে চশমা পরতো। ইতিমধ্যে আমি আর কুমার ত্রিদীপ চশমাটা পরীক্ষা করিতেছিলাম। স্টিল ফ্রেমের নড়বড়ে বাহুযুক্ত চশমা, কাঁচ পুরু। কাঁচের ভিতর দিয়ে দেখবার চেষ্টা করিলাম, কিন্তু ধোঁয়া ছাড়া আর কিছুই দেখিতে পাইলাম না। কুমার ত্রিদীপ বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনার অনুমান বোধ হয় ঠিক নয়। চশমাটা অনেক দিনের ব্যবহারে পুরনো হয়ে গেছে, আর কাঁচের শক্তিও খুব বেশি। ব্যোমকেশ বলিল, আমার ভুলও হতে পারে, তবে মাস্টার আর কারুর পুরনো চশমা নিয়ে এসেছিল, এটাও তো সম্ভব। যা হোক, এবার আলমারিটা দেখা যাক। খোলা আলমারিটার কবাট উদ্ঘাটিত করিয়া দেখা গেল তাহার মধ্যে থাকে থাকে খেরো বাঁধানো স্থূলাকার হিসাবের খাতা সাজানো রয়েছে। বোধহয় সব শুদ্ধ 50-60 খানা হবে। ব্যোমকেশ ওপরের একটা খাতা নামাইয়া দু হাতে ওজন করিয়া বলিল, বেশ ভারী আছে, সের চারেকের কম হবে না। প্রত্যেক খাতায় বুঝি 1 বছরের হিসেব আছে? কালীগতি বলিলেন, হ্যাঁ। ব্যোমকেশ খাতার গোড়ার পাতা উল্টাইয়া দেখিল 5 বছর আগেকার খাতা। ইহার পর হইতে শেষ 4 বছরের খাতা চুরি গিয়াছে। আরো কয়েকখানা খাতা বাহির করিয়া ব্যোমকেশ হিসাব রাখিবার প্রণালী মোটামুটি চোখ বুলাইয়া নিল। গোড়া হইতে ব্যোমকেশ ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিয়েছিল। অতি সাধারণ গতানুগতিক চুরি ছাড়া ইহার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য আছে তাহা বোধহয় মনে করা হয় নাই। কিন্তু ঘর হইতে পরীক্ষা শেষ করিয়া যখন বাহিরে আসিল, তখন দেখিলাম তাহার চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিয়াছে। ও দৃষ্টি আমি চিনি, কোথাও যে একটা গুরুতর কিছুর ইঙ্গিত পাইয়াছে। হয়তো যত তুচ্ছ মনে করা গিয়াছিল, ব্যাপারটা তত তুচ্ছ নয়। আমিও মনে মনে একটু উত্তেজিত হইয়া উঠিলাম। ঘরের বাহিরে আসিয়া ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর হিমাংশু বাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, আমি এই ব্যাপারে তদন্ত করি, আপনি কি তা চান? মুহূর্তকালের জন্য হিমাংশু বাবু যেন দ্বিধা করিলেন, তারপর বলিলেন, হ্যাঁ চাই বই কি, এতগুলো টাকা তার কিনারাও তো হওয়া দরকার। ব্যোমকেশ বলিল, তাহলে তো আমাদের দুজনকে এখানেই থাকতে হয়। হিমাংশু বাবু বলিল, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বেশি কথা কি। ব্যোমকেশ কুমার ত্রিদীপের দিকে ফিরিয়া বলিল, কিন্তু কুমার বাহাদুর, যদি অনুমতি দেন তবেই আমরা থাকতে পারি, আমরা ওনার অতিথি। কুমার ত্রিদীপ লজ্জায় পড়িলেন। আমাদের ছাড়িবার ইচ্ছে তার ছিল না, কিন্তু ব্যোমকেশের ইচ্ছাটাও তিনি বুঝিতে পারিয়াছিলেন।
ব্যোমকেশ হিমাংশুবাবুর কাজ কিছুটা উপার্জন করিতে চায় এইরূপ সন্দেহ হয়তো তাহার মনে জাগিয়াও থাকিবে, তাই তিনি কুণ্ঠিতভাবে বলিলেন, বেশ তো, আপনারা থাকলে যদি হিমাংশুর উপকার হয়। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, তা বলতে পারি না, হয়তো কিছুই করে উঠতে পারবো না। হিমাংশুবাবু, আপনার যদি এ বিষয়ে কোনো আগ্রহ না থাকে তো বলুন, চক্ষু লজ্জা করবেন না। আমরা কুমার ত্রিদিবের বাড়িতে বেড়াতে এসেছি। ব্যোমকেশ আরো বলিল, বিষয় চিন্তা আমরা কলকাতায় ফেলে এসেছি, তাই আপনি যদি আমাদের সাহায্যের দরকার মনে না করেন তাহলেই বরঞ্চ আমরা খুশি হব। ব্যোমকেশ কুমার বাহাদুরের ভিত্তিহীন সন্দেহটার আভাস পাইয়াছে বুঝিতে পারিয়া তিনি আরো লজ্জিত হইয়া উঠিলেন। তাড়াতাড়ি বলিলেন, না না ব্যোমকেশ বাবু, আপনারা থাকুন, যতদিন দরকার থাকুন। আপনারা থাকলে নিশ্চয়ই এই ব্যাপারে একটা কিনারা করতে পারবেন। আমি না হয় রোজ এসে আপনাদের খবর নিয়ে যাব। হিমাংশুবাবু ঘাড় নাড়িয়া সমর্থন করিলেন। আমাদের থাকাই স্থির হইয়া গেল। অতঃপর চায়ের ডাক পড়িল। আমরা বৈঠকখানায় ফিরিয়া গেলাম। প্রায় নীরবেই চা পান সমাপ্ত হইলে কুমার ত্রিদীপ ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, 4:30 বাজে। হিমাংশু, আজ আমি উঠি, কাল আবার কোনো সময় আসব বলিয়া উঠিয়া পড়িলেন। কম্পাউন্ডের বাহিরে মোটর অপেক্ষা করিতেছিল। আমি এবং ব্যোমকেশ কুমারের সঙ্গে ফটক পর্যন্ত গেলাম। কুমার বাহাদুর নিজের জমিদারিতে আমাদের জন্য অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। পুকুরে মাছ ধরা, খালে নৌবিহার প্রভৃতি বহুবিধ বেশনের আয়োজন করিয়াছিলেন। সে সব ব্যর্থ হইয়া যাওয়ায় তিনি একটু ক্ষুব্ধ হইয়াছিলেন। মোটরের কাছে পৌঁছাইয়া জিজ্ঞাসা করিলেন, এই কাজটায় আপনার কতদিন লাগবে? ব্যোমকেশ বলিল, কিছুই তো এখনো বলিতে পারিতেছি না। আপনি আমাকে ঘোর অকৃতজ্ঞ মনে করেছেন, মনে করাই স্বাভাবিক, কিন্তু এখানকার ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আমোদ আহ্লাদের অছিলায় একে উপেক্ষা করলে অন্যায় হবে। কুমার বাহাদুর সচকিত হইয়া বলিলেন, তাই নাকি? কিন্তু আমার তো এতটা মনে হলো না। অবশ্য অনেকগুলো টাকা গিয়েছে। টাকা যাওয়াটা নেহাত অকিঞ্চিত কর। তবে ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আমার বিশ্বাস হরিনাথ মাস্টার বেঁচে নেই। আমরা দুজনেই চমকে উঠেছিলাম। কুমার বললেন, সে কি? ব্যোমকেশ বলিল, তাই মনে হচ্ছে। আশা করি এ কথা শোনার পর আমাকে সহজে ক্ষমা করতে পারবেন। কুমার উদ্বিগ্ন মুখে বলিলেন, না না, ক্ষমার কোনো কথাই উঠছে না। আপনাকে ছেড়ে দেওয়া আমার কর্তব্য। একটা লোক যদি খুন হয়ে থাকে। ব্যোমকেশ বলিল, খুন হয়েছে এমন কথা আমি বলছি না, তবে সে যে বেঁচে নেই এটা আমার দৃঢ় বিশ্বাস। যা হোক, ও আলোচনা আরো প্রমাণ না হওয়া পর্যন্ত মুলতুবি থাক। আপনি কাল আসবেন তো? তাহলে আমাদের সুটকেস গুলো সঙ্গে করে আনবেন। আচ্ছা, আজ তাহলে বেরিয়ে পড়ুন। আপনার পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। কুমারের মোটর বাহির হইয়া যাইবার পর আমরা বাড়ির দিকে ফিরিলাম। ফটক হইতে বাড়ির সদর প্রায় 100 গজ দূরে। মধ্যের বিস্তৃত ব্যবধান নানা জাতীয় ছোট বড় গাছপালায় পূর্ণ। মাঝে মাঝে লোহার বেঞ্চি পাতিয়া বিশ্রামের স্থান করা আছে। দেওয়ানের ক্ষুদ্র দ্বিতলা বাড়িটার দক্ষিণে রাখিয়া আমরা বাগানে প্রবেশ করিলাম। শীতকালের দীর্ঘ গোধূলি তখন নামিয়া আসিতেছে। অবসন্ন দিবার শেষ রক্তিম আভা পশ্চিম জঙ্গলের মাথায় অলক্ষ্যে সংকুচিত হইয়া আসিতেছে। ব্যোমকেশ চিন্তিত নতমুখে পকেটে হাত পুরিয়া ধীরে ধীরে চলিতেছিল। চিন্তার ধারা তাহার কোন সর্পিল পথে চলিয়াছে বুঝিবার উপায় ছিল না। হরিনাথ মাস্টারের ঘরে সে কি এমন দেখিতে পাইয়াছিল যাহাতে তাহার মৃত্যু অনুমান করা যাইতে পারে? এই কথা ভাবিতে ভাবিতে আমিও একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম। নিঝুম পাড়াগাঁয়ের নিস্তরঙ্গ জীবনযাত্রার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়াছে অন্তর হইতে যেন গ্রহণ করিতে পারিতেছিলাম না।
কিন্তু তবু কিছুই বলা যায় না। ব্যোমকেশের সঙ্গে অনেক রহস্যময় ব্যাপারে সংশ্লিষ্ট থাকিয়া এইটুকু বুঝিয়াছিলাম যে মুখ দেখিয়া মানুষ চেনা যেমন কঠিন, কেবলমাত্র বহির অবয়ব দেখিয়া কোনো ঘটনার গুরুত্ব নির্ণয় করাও তেমনি দুঃসাধ্য। একটা ইউক্যালিপটাস গাছের তলায় দাঁড়াইয়া ব্যোমকেশ সিগারেট ধরাইল। তারপর ঊর্ধ্বমুখে চাহিয়া কতকটা আত্মগত ভাবেই বলিল, জুতো পরে না যাবার কারণ একটা থাকতেই পারে। জুতো পরে হাঁটলে শব্দ হয়। যে লোক দুপুর রাত্রে চুপি চুপি করে পালাচ্ছে তার পক্ষে খালি পায়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু সে জামা পরবে না কেন? চশমাটাও বা কেন ফেলে যাবে? সত্যিই তো হাজার রকম প্রশ্ন ব্যোমকেশের মাথায় ঘুরঘুর করতে লাগলো। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমার আগামীকালের চোরাবালির 4র্থ পর্ব শুনতে হবে। বন্ধুরা, ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের চোরাবালি গল্পের 3য় পর্ব। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।